স্বৈরাচার ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অন্য কারো হাতে মনে হয় তুলে দিয়েছিল। একটি বিশেষ দেশকে সুবিধার জন্য ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা। আমরাই একমাত্র দল যাদেরকে তারা পছন্দ করে। তারা বলেছে বাংলাদেশের সকল দলকে ভারতের মাটিতে আমন্ত্রণ, শুধুমাত্র জামাতে ইসলামী লাল কার্ড। মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী, একমাত্র অভিযুক্ত ব্যক্তি যিনি জীবিত আছেন, তিনি শেষ ব্যক্তি মুজাফফর। ৪৫ বছর পর জিয়াউর রহমানের খুনিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর হচ্ছে। এটাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে জুলাই হত্যাকারী যারা আছে তাদের এই বাংলাদেশে এনে যত বছর লাগুক, যদি ৪৫-এর জায়গায় যদি ৯০ বছর লাগে, তাদের ফাঁসি কার্যকর করা হবে। যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন একদল বিপথগামী সেনা কর্মকর্তা। ১৯৮১ সালের ৩০ মের সেই ঘটনায় মেজর জেনারেল আবুল মঞ্জুর সহ গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। এ ঘটনায় সামরিক আদালতে কার্যকর হয় ১৩ জন সেনা কর্মকর্তার ফাঁসি। বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয় অন্যদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র বলছে, জিয়াউর রহমান হত্যার পর পালিয়ে যান মোজাফফর। তাকে ধরিয়ে দিতে ঘোষণা করা হয়েছিল পুরস্কার। ভারতে আত্মগোপনে ছিলেন তিনি। এক পর্যায়ে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে তিনি যাতায়াত করতেন। অবশেষে তাকে গ্রেপ্তার করল ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবি। যারা ভাবছেন কেবল কাঁটাতারের বেড়া দিয়ে আর নদীর পানি আটকে দিয়ে বাংলাদেশকে কবজা করে ফেলা যাবে, তারা কিন্তু ভূ রাজনীতির সবচেয়ে বড় ভুল জুয়া খেলাটি খেলছেন। বাংলাদেশ কোনো নরম মাটির টুকরা নয়, এটা প্রকৃতির তৈরি একটা দুর্ভেদ্য জলমগ্ন অ্যাসিমেট্রিক ডেথ ট্র্যাপ। একটি উত্তরের ভুলে শেষ হলো দীর্ঘ ৪৫ বছরের পলাতক জীবন। কে এই বৃদ্ধ? তিনি সাধারণ কেউ নন। তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান ঘাতকদের একজন, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা দেশকে ইঙ্গিত করেছে, একটা গোষ্ঠীকে, একটা জাতিকে ইঙ্গিত করেছে। সত্যি ভালো লাগছে, একটা তালি দিলাম তার জন্য। দর্শক শ্রোতা, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে কি পরিস্থিতি করেছিল এবং কাদের ইন্ধনে, কোন দেশের ইন্ধনে, এটা কিন্তু ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দর্শক, চিকিৎসা খাত নষ্ট করেছিল ফ্যাসিবাদী হাসিনা, তাও আবার একটা দেশকে খুশি করার জন্য। এই দেশটা কোন দেশ আপনারা একটু বলেন তো দেখি। আমি জানি আপনাদের মনের ভিতরে একটা দেশের নাম বারে বারে উচ্চারিত হচ্ছে। দেশটা হলো পাশের দাদা বাবুদের দেশ। এই দেশেই লুকিয়ে ছিল আবার আরও একজন, তার নাম শুনবেন, মুজাফফর। এই মুজাফফরটা আবার কে? ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বরাতে আপনারা অটোমেটিক জেনে গিয়েছেন। এই মুজাফফর হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি, ঘাতক। দর্শক শ্রোতা, মনে আছে কি শেখ হাসিনার কথা, যে শেখ হাসিনা জামাত ইসলামের টপ লেভেলের নেতাকর্মীদেরকে জামাত নিঃশেষ করার জন্য রাজাকার বানিয়ে, শেখ মুজিবুর রহমানের খুনি বানিয়ে অনেককেই কিন্তু পৃথিবী থেকে বিদায় করেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন শেখ মুজিবুর রহমানের বিচার করেছিল, শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার করেছে। ভালো কথা, করবেই বিচার, তার বাবার খুনি তো, তাই না? এবার দেখেন, আমাদের তারেক রহমানের সরকার তার বাবার খুনিদের বিচার করছে। এখন শেখ মুজিবুর রহমানের খুনিদের যদি বিচার হয় এই বাংলাদেশে, তারেক রহমান সরকারের বাবার যদি খুনিদের বিচার হয় এই বাংলাদেশে, তাহলে জুলাই অভ্যুত্থানে যেই সমস্ত শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা করলো হাসিনা এবং হাসিনা বাহিনী, এর বিচারও তো আমরা সাধারণ জনগণ চাই। সবার বাবার খুনির বিচার যদি হয়ে থাকে, কেন 24শে জুলাই যারা রক্ত দিয়েছে, নতুন করে বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে, নতুন করে সাধারণ জনতা কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে, নতুন করে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে, তাহলে তাদের কি রক্তের কোনো দাম নেই? অবশ্যই আছে। আমরা স্বাগত জানাই আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আপনার বাহিনী আপনার বাবার খুনিকে গ্রেপ্তার করেছে। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি। কিন্তু কথা হলো, জুলাইয়ের কারণে আপনারা আজকে গদিতে বসেছেন, আর এই জুলাইয়ের কারণে গদিতে বসার কারণে আপনার বাবার খুনিকে ধরতে আপনি পেরেছেন। তা না হলে তো আপনি দেশে আসতে পারতেন না, গদিতে বসতে পারতেন না, সরকার হতে পারতেন না, আপনার বাবার খুনিকেও ধরতে পারতেন না, যদি জুলাই না হতো।
তাহলে জুলাই হওয়ার কারণেই কিন্তু আপনার বাবার খনিদেরকে আপনি হাতের কবজা করতে পেরেছেন। এখন কথা হলো, সেই জুলাইয়ে যারা মৃত্যুবরণ করেছে, যারা শহীদ হয়েছে, এদের রক্তের বিনিময়ে দিতে হলে এই জুলাইয়ে যাদের শহীদ করেছে যারা, তাদের কিন্তু শাস্তি প্রদান করতে হবে। একজন ভিডিওর শুরুতে বলেছে, উনি একজন বিএনপি নেতা, ওনার কথাটা ভালো লেগেছে যে ৪৫ বছর পর যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনিকে গ্রেপ্তার করা যায়, তার শাস্তি যদি দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে আগামী ৪৫ অথবা ৯০ বছর পর হলেও জুলাইয়ে যাদেরকে শহীদ করা হয়েছে, যারা শহীদ করেছে, ওই সমস্ত ফ্যাসিস্ট হাসিনা এবং হাসিনার এমপি মন্ত্রীদের, খনিদের, ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডারদের ৯০ বছর পর হলেও ধরে ধরে এই বাংলার জমিনে ফাঁসি হবে। দর্শক, আমরা ৯০ বছর অপেক্ষা করতে পারবো না। কেন পারবো না? অতদিন তো হয়তো আল্লাহ পাক আমাদের বাঁচাবে না। আমরা জুলাইয়ের সময় যেইভাবে শিক্ষার্থীদের হত্যা করেছে, গুলি করেছে, লাঠিপিটা করে মেরে ফেলেছে, এগুলো তো আমরা দেখেছি ভাই। এটার বিচার যদি আমরা দেখে যেতে পারি বাংলার জমিন থেকে, তাইলে মরেও হয়তো আমরা শান্তি পাবো। তাই আমরা ৯০ বছর বুঝি না ভাই, আমরা অতি শীঘ্রই এর বিচার চাই। দর্শক, আপনারা কি চান বিচার? একটু কমেন্ট বক্সে জানান তো যে হ্যাঁ নাসির ভাই, শেখ মুজিবুর রহমানের খুনিদের যদি এই বাংলাদেশে বিচার হয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনিদের যদি এই বাংলাদেশে বিচার হয়, তাহলে হ্যাঁ নাসির ভাই, আমরাও জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের খুনিদের বিচার আমরা অতি দ্রুত এই বাংলার জমিনে দেখতে চাই। দর্শক, কথা বাড়াবো না, কথা বলতে গেলে অনেক কথা মনে আসে ভাই, কিন্তু আমি তো সেরকম বিশ্লেষণ করতেও পারি না। অনেক কথা মনে আসে, অনেক ভুল ভ্রান্তিও মাঝে মধ্যে হয়ে যায়। যাই হোক দর্শক, চলুন আমরা মূল নিউজে চলে যাই। এই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যিনি খুনি মুজাফফর, তাকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের বাংলাদেশ, এবং শুধু বাংলাদেশ নয়, আমরা মনে করি পুরো পৃথিবীর ভিতরে বেস্ট অফ লাক একজন সাংবাদিক রয়েছে, একদম তুখোর সাংবাদিক ইলিয়াস সাহেব। তো ওনার একটা বক্তব্যের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর ভিতরে। তো চলুন কথা না বাড়াই, একটা লাইক দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী, একমাত্র অভিযুক্ত ব্যক্তি যিনি জীবিত আছেন, তিনি শেষ ব্যক্তি মুজাফফর। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিশ্বাস করি এটার সুষ্ঠু তদন্ত এবং বাংলাদেশের মানুষ যে ইতিহাস এতদিন ধরে জানেন না, সেই ইতিহাস জানতে পারবে। তবে কিছু আশঙ্কাও আছে। প্রথম কথা হচ্ছে, মেজর মুজাফফর বনানী ডিওএইচএস এর ভেতরে তিনি এতদিন ধরে ছিলেন। গত ২ বছর অন্তত শেখ হাসিনা তো নাই। এই যে ২ বছর, এই ২ বছরেও বাংলাদেশে গোয়েন্দা সংস্থা ছিল। তাইলে গেল ২ বছর সেই গোয়েন্দা সংস্থার প্রধান যারা ছিলেন, তারা কি করেছেন? তারা কেন তাকে ধরেন নাই? তার যেই বাসার যে লোকেশন, যেখান থেকে ধরা হয়েছে তাকে, সেখান থেকে তারেক রহমান যেই বাসায় গুলশানে ছিলেন, খুব বেশি দূরত্ব না, এত কাছাকাছি তার বাবার হত্যাকারী তার পাশে ছিল, কিভাবে ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার। আমরা এটার জন্য সেনাপ্রধান যিনি আছেন, যেহেতু বিষয়টা ডিওএইচএস এর ভেতরে, এটার জন্য সেনাপ্রধানকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সেনাপ্রধান আজকে দাড়ি রেখেছে কয়টা, এই জন্য বাংলাদেশের মানুষ সব ভুলে গিয়েছেন। এইভাবে ভুলে গেলে কপালে বিপদ আছে আবারও। এই ওয়াকার সেই ওয়াকার যে কিনা তার সংস্থার ভেতরে, তার বাহিনীর ভেতরে সদস্যদেরকে দাড়ি রাখতে দেয় নাই, দাড়ি রাখতে নিরুৎসাহিত করা হয়েছে। তাদের দাড়ি ছিল, দাড়িওয়ালা মানুষ যে নামাজ পড়ে ৫ ওয়াক্ত, তাদেরকে শেখ হাসিনা, রাষ্ট্রপতি, সেনাপ্রধান এই সেনানিবাসের কোনো প্রোগ্রাম হলে সেখানে তাদেরকে ডিউটিতে রাখা হইতো না। আমার নিজের রিলেটিভ, তার বাবা আমার ভাগ্নে একজন, সে হচ্ছে গিয়ে আপনার ভাতিজা আমার। তো সে হচ্ছে গিয়ে আপনার এই ২০০০ সম্ভবত ১৮-১৯ এরকম কোনো একটা ইয়েতে, আপনার কুচকাওয়াজের দিন, তার বাবা এসছে, আমার সেই চাচাতো ভাই, সে এসছে তার চোখের অপারেশন করানোর জন্য। সারাদিন কোয়ার্টারের ভেতরে তাদের ওই বাসায়, তার ওই ইয়েতে বাইরে দিয়ে তালা দিয়ে রাখা হয়েছে। তালা দিয়ে রেখে একজন সদস্যকে বাইরে রাখা হয়েছে, যদি তার কিছু প্রয়োজন হয় সে এনে দিবে, নিয়ে দিবে, কিন্তু তাদেরকে ঘর থেকে বেরোতে দেবে না। একমাত্র অপরাধ, আমার ওই ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, তিনি তাবলিক করেন, কপালে দাগ আছে, এই জন্য তাকে এইভাবে রাখা হয়েছে। এটাই ঘটেছে এই গেল ১৫ বছর পিলখানা, এই আপনার সেনানিবাসে। যাদের নাচ গান, রাতের বেলা সেনাবাহিনীর এই কি বলে এটা, ক্লাবগুলোতে আপনার মদ নারী নিয়ে তারপর করতো, তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাখা হইতো। নামাজ রোজা করা, দাড়ি রাখা, এটাকে ভীষণ রকমের অপরাধ মনে করা হইতো। এটাই গেল ১৫ বছর এভাবে ঘটেছে। সো সেই ওয়াকারই তো এই ওয়াকার ২৪-এর পরেও আওয়ামী লীগের প্রতিটা মানুষকে পালিয়ে যেতে এই ওয়াকার সহায়তা করেছে। এই যে কয়দিন আগে শিরিন শারমিনকে দেখলেন নাটক হয়েছে, এই শিরিন শারমিন, এই ওয়াকার তাকে এতদিন ধরে শেল্টার দিয়ে সেনানিবাসে ছিল, তিনি খোঁজ নিয়ে দেখেন।
সো সেই ওয়াকারকে জবাব দিতে হবে তিনি এইখানে এতদিন কিভাবে ছিলেন। আমার কাছে থাকা যে তথ্য, তিনি কলকাতায় আপনার 1981 সালে তিনি চলে যাওয়ার পর 96 পর্যন্ত তিনি ভারতে ছিলেন, এবং 96 পর্যন্ত ভারতে থাকাকালীন তিনি দুইটা নাম ব্যবহার করেছেন, একটা বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। এই দুই নামে তিনি বাংলাদেশে আসা যাওয়া করেছেন। এরপরে 96 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারত তাকে বাংলাদেশে দিয়ে দেয়, যাও তুমি, আর কোনো সমস্যা নেই। সে দিব্যি বাংলাদেশে থেকেছে, খেয়েছে, কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত। 5 তারিখের পরের 2 বছরও তিনি বাংলাদেশে থাকলো। বাংলাদেশ এই মুহূর্তে সিআইডি প্রধান, ডিজিএফআই প্রধান, ডিবি প্রধান, সবাইকে ধন্যবাদ যে তারা তাকে শেষ পর্যন্ত ধরেছে। এখন তার বিচার, এই বিচারটা আমি মনে করি না এত সহজ হবে করাটা। কারণ হচ্ছে তিনি এই পিলখানা হত্যাকাণ্ডে আপনার ডক্টর ইউনূসের সময়ে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন হলো, সেটা তদন্ত করলো, রিপোর্টটা প্রকাশ করতে দেওয়া হলো না, সেই রিপোর্ট অনুযায়ী কোনো কাজও করতে দেওয়া হয়নি। কারণ কি? কারণ হচ্ছে ভারত পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আজকে মুজাফফর যে হত্যাকাণ্ডের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে ভারত সরাসরি জড়িত ছিল। এই কারণে তাকে এই বিচার করা এত সহজ হবে না। জেনারেল এরশাদ, তিনি জেনারেল মঞ্জুকে আপনার তার সময় খুব তড়িঘড়ি করে তারপর জেনারেল মঞ্জুকে হত্যা করা হলো। কারণ কি? জেনারেল মঞ্জু সবকিছু জানতেন, কিভাবে কি হয়েছে সেটার সাথেও ভারত জড়িত, তার হত্যার সাথেও ভারত জড়িত। অতএব এই ভারত জড়িত থাকার যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে ফাইন্ড আউট করতে গেলে নানান ধরনের সমস্যা আসবে। এখন আমরা শুনছি যে মুজাফফরকে সম্ভবত তাকে 24 ডিভিশনে পাঠানো হচ্ছে। কারণ 24 পদাতিক ডিভিশনে সে কর্মরত ছিল, এই জন্য তাকে সেখানে নিয়ে তারপরে কোর্ট মার্শাল করতে হবে, সেনা আইনে বিচার হইতে হবে। সেনা আইনে বিচার হইলে কি হবে? তারে আপনি বিদ্রোহের জন্য বিচার করবেন। কিন্তু এটা শুধু একটা বিদ্রোহের ঘটনা না, এটার সাথে বাংলাদেশের অনেক ইতিহাস জড়িত। তাকে রেখে আমি মনে করি যে আপনার একটা স্বাধীন একটা কমিটি তৈরি করা দরকার, যেটা একদম সার্বজনীন একটা কমিটি হবে। এটা করে তারপরে তাকে দিয়ে ইতিহাসের কোন কোন জায়গায় কোন কোন ঘটনার সাথে সে জড়িত, ভারত কিভাবে কেন তাদেরকে দিয়ে জিয়াউর রহমানকে হত্যা করিয়েছিল, এরপরে কি ঘটেছিল, মঞ্জুকে কিভাবে হত্যা করা হলো, কেন হত্যা করা হলো, এরশাদের সাথে এতদিন ভারতের কি কি ডিল ছিল, এরশাদকে দিয়ে কি কি করানো হয়েছে, এই পুরো ইতিহাস তাকে দিয়ে খুঁজে বের করা সম্ভব। যে কারণে এই ঘটনাটা শুধুমাত্র জিয়াউর রহমান হত্যাকাণ্ড কিংবা ওই সেনা বিদ্রোহ হয়েছিল ওই দিন 30 মে, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এটার জন্য আমি মনে করি তারেক রহমানকে আরো বেশি কি বলবো যে দায়িত্বশীল এবং সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। আজকে সকালে দেখলাম যে তারেক রহমান, আমার দেশ পত্রিকা একটা নিউজ করেছে, সেখানে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তারেক রহমান ভারত সফরে যাচ্ছে না। আমার জন্য আজকের দিনের সবচাইতে সুন্দর, সবচেয়ে খুশির খবর হচ্ছে এটা। তারেক রহমান যদি ভারতে না যায়, এটা বাংলাদেশের জন্য, তারেক রহমান না বাংলাদেশের জন্য যেই জায়গায় ভারতকে প্রয়োজন আছে তার অল্টারনেটিভ রাস্তা খুঁজে বের করা দরকার, এবং ভারতের সাথে সর্বোচ্চ সংকীর্ণতা দেখানো দরকার। তারেক রহমান যাবেন না, এটাও আমার কাছে খুবই সুখবর, এই দেশের জন্য একটা ভালো খবর। তো তারেক রহমান ভারতের সাথে করছে, মুজাফফরকে ধরেছে, 111-এর কুশীলব অনেককে ধরেছে। তার কাছে অনুরোধ থাকবে বিডিআরের পিলখানার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা, এবং যে নিরীহ বিডিআর সদস্যরা এখনো পর্যন্ত জেলখানায় আছে প্রায় 450 মানুষ, তাদেরকে বের করে দেয়া। তাদের একটা আপনার বেঞ্চ গঠন করার জন্য তাদের শুনানি করা যাচ্ছে না। অতএব সরকারের কাছে অনুরোধ থাকবে বেঞ্চটা দ্রুত গঠন করে তাদের শুনানির ব্যবস্থা করে তাদেরকে ছেড়ে দেয়া। অনেকের 10 বছর আগে তার সাজার মেয়াদ শেষ হয়েছে, সেই মানুষগুলো এখন পর্যন্ত জেলখানায় আছে, তাদের প্রতি একটু সদয় হন। আপনার এই মুজাফফরকে আটকের সাথে ওইটার সাথে সম্পৃক্ত, কারণ ওইটাও ভারত ঘটিয়েছে, এটাও ভারত। সো আপনি তাদের প্রতি সুবিচার করা উচিত। এই মানুষগুলো অপেক্ষায় ছিল যে হাসিনার যদি কোনোদিন পতন হয় তাহলে তারা মুক্তি পাবে। 2 বছর হয়ে গিয়েছে, 2 বছরের 4টা ঈদ তারা সেখানে পালন করেছে। তাদের প্রতি কোনো সরকার বিরোধী দল কেউই সদয় হয় নাই, এটা নিয়ে কেউ কথাও বলে নাই, এটা নিয়ে কেউ দাবিও তোলে নাই শক্তভাবে সরকারের কাছে। এখন পর্যন্ত সংসদেও কোনোদিন কেউ এটা নিয়ে কথা বলে নাই। অথচ উচিত ছিল 5 তারিখেই তাদের সবাইকে বের করে দেয়া। যারা জেনুইন হত্যাকারী তাদেরকে খুঁজে বের করেন, এটা সবাই জানে, তাদের বিচার করেন। এটা একটা। আর যেই ঘটনায় মুজাফফরকে আটক করা হয়েছে, সেই ঘটনাতেও আমি মনে করি যে 2 দিন আগে কনক সরোয়ারের ফেসবুক পেজে দেখলাম যে তারেক রহমান মাদারীপুরে গিয়েছেন, সেখানে তার গাড়ি বহরের উপরে পাথর, ইট বা কিছু একটা গাড়িতে নিক্ষেপ করা হয়েছে। তো যেখানে পাথর বা কোনো কিছু ঢেলা দেওয়া সম্ভব হয়, সেখানে তো গ্রেনেড মারাও সম্ভব। তাহলে সিকিউরিটিটা দেখভালের দায়িত্ব কার ছিল, কারা দেখেছে, কেন এই সিকিউরিটি লিকেজ কেন হইলো, কেন এটা ধরা যায় নাই, কেন এটা নিয়ন্ত্রণ করা যায় নাই, এই জিনিসগুলো আমার মনে হয় আরো বেশি শক্তিশালীভাবে, আরো বেশি সুন্দরভাবে করা উচিত। কারণ হলো আপনার তারেক রহমান যখন ইন্ডিয়ার সাথে আপনার চোখ তুলে তাকাইতে যাবে, নিজের অধিকারের কথা বলবে, বাংলাদেশে শেখ মুজিবের কিন্তু শেখ হাসিনারা যেগুলো বলে, শেখ মুজিবের কিন্তু সেগুলোর বাইরে কিছু গুণ আছে, যেগুলোরে শেখ হাসিনা খারাপ বলে। শেখ হাসিনা যেগুলোরে ভালো বলে সেগুলো হলো শেখ মুজিবের খারাপ গুণ। শেখ মুজিবের ভালো গুণ কি ছিল? শেখ মুজিব কোনোদিন পাকিস্তান ভাঙতে চায়নি। শেখ মুজিব শেষ পর্যন্ত চেয়েছিল
এই পাকিস্তানের সাথে আবার সেই ওআইসিতে গিয়ে যোগ দেওয়া, পাকিস্তান প্রধানমন্ত্রী ভুট্টোকে আপনার বাংলাদেশের সফরে আনা, এগুলো কিন্তু ইন্ডিয়া ভালো চোখে দেখে নাই। এই জন্যই শেখ মুজিবকে হত্যায় ইন্ডিয়া জড়িত ছিল এবং এটা ঠেকানো যায়নি। সো ভারত সবসময় তার বিরুদ্ধে যেই চোখ তুলে তাকাবে তাকে তারা হত্যার চেষ্টা করবে। তো তারেক রহমানকে এরকম কোনো কিছু করলে আমি অবাক হব না, কারণ এখন আমরা বললে আবার অনেকে মনে করতে পারে যে জন্য কিছু বলি না যে হ্যাঁ এখন তারেক রহমানের জন্য এত পীড়িত হয়েছে। ভাই, তারেক রহমানের আমি যদি আমরা জিজ্ঞেস করেন, গত এই 2 বছরও বহুবার বলেছে যে তারেক রহমানের কিছু জিনিস আছে, তিনার এই গত 5-7 বছরে তার ব্যাপারে যতটুকু জেনেছি তিনার কিছু ভালো পরিকল্পনা আছে। এটা আমার ভিডিও বোধহয় যারা 2 বছর দেখেছেন এখনো আছে আমার চ্যানেলে, সেগুলো দেখে নিন, বলেছি আগেও। কিন্তু তার আশপাশের কিছু লোকজন এখন ওই যে জাহেদ মাহেদ এগুলোর এই করা হয়েছে, তো এগুলো আমার কাছে ভালো লাগে না। এবং নির্বাচনের আগে তারা যেভাবে কথা বলেছে সেগুলোর বিরুদ্ধে আমি সরাসরি জামাতের পক্ষে অবস্থান নিয়েছি। তাদের কারণে এটা আমার সমস্যা নেই, তাদের সমস্যা, তাদের আমাকে জানানো উচিত যে আমরা এই কারণে করেছি। আমি তাদের কাছে আমার এত মাপ চাওয়ার কিছু নেই, তাদের তেল মারার কিছু নেই। তারপরেও তারেক রহমান এখন প্রধানমন্ত্রী এবং এই নির্বাচনের পরে যে পদক্ষেপগুলো নিচ্ছে, এই পদক্ষেপগুলোর কারণে তারেক রহমানকে আমি সাপোর্ট করি এবং আমি চাই তারেক রহমান সারা জীবন ক্ষমতায় থাকুক, আমার কোনো সমস্যা নেই। এখন এই মুহূর্তে যদি তারেক রহমান মনে করেন জামাত ইসলাম, তারা এত ছাড় দিচ্ছে কেন? তারা ছাড় দিচ্ছে কারণ তারা জানে যে এই মুহূর্তে যদি নাকি আমরা বিএনপিকে আওয়ামী লীগের সাথে মিশতে দিই তাহলে এই দেশটা আবার সেই ইন্ডিয়ার পেটে যাবে। সো তার চেয়ে বেটার আমরা বিরোধী দল থাকি, তারেক রহমান ক্ষমতায় থাকুক। এই জন্য তারা ছাড় দিচ্ছে। অনেক কিছুতেই বিরোধী দলের যেই রিয়েক্ট করা দরকার যেভাবে, তারা সেটা করে না। সো আমার যেটা সেটা হচ্ছে যে তারেক রহমান এই মুহূর্তে যদি তার কোনো একটা ক্ষতি হয়, সেক্ষেত্রে দেশের ভেতরে কিন্তু বিশাল একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং সেই বিশৃঙ্খলা আসলে ঠেকিয়ে রাখা সম্ভব হবে কিনা আমি জানি না। এখন তো সবাই বিএনপি হয়ে গিয়েছে, পুলিশের ভেতরে সবাই বিএনপি, আর্মির ভেতরে ওয়াকার নিজেও এখন বিএনপি। রাষ্ট্রপতি গতকালকে কি বলেছে দেখেন, শেখ হাসিনার এই দমন পীড়ন নির্যাতনের বহিঃপ্রকাশ আপনার জুলাই বিপ্লব। রাষ্ট্রপতি এখন এই কথা বলে, এই বদমাইশের বাচ্চা। সবাই এখন বিএনপি, খালি আমরা হইলাম কি বিএনপি বিরোধী হয়েছি। যাই হোক, তো এই রাতারাতি কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। তারেক রহমানের যদি কিছু একটা হয় সেখান থেকে দেশকে, এবং এইবার যদি ইন্ডিয়া আপনার কোনোভাবে নিয়ন্ত্রণ নিতে পারে, সেই নিয়ন্ত্রণ কিন্তু আপনার 2-4 কোটি মানুষের মেরে হলেও তারা সেখানে সেই নিয়ন্ত্রণ ধরে রাখবে। এই কারণে আমরা মনে করি তারেক রহমান এই বিচারগুলো করতে যাচ্ছে, আমরা এটার সমর্থন জানাই, সাধুবাদ জানাই। আমাদের পক্ষ থেকে কিছু করণীয় থাকলে সেটা করতেও চাই, সব দিক থেকে সমর্থন দিতে চাই, কিন্তু করতে হইলে শক্ত হয়ে, মাজার কোমর শক্ত করে তারপরে করতে হবে। নিজের নিরাপত্তা দেখতে হবে এবং ভারতের সাথে আমাদের এই পর্যন্ত 1971 সালের আগ থেকে এই পর্যন্ত কি ঘটনা, কিভাবে এই যে মেজর মুজাফর, সে নিজে আপনার ছিল, আপনার রক্ষী বাহিনীর সদস্য ছিল, সে রক্ষী বাহিনীর প্রথম কমিশন পাওয়া অফিসার, সে রয়ের সদস্য ছিল। সো এই মেজর জেনারেল মঞ্জুরকে কেন হত্যা করা হলো, এর সাথে কি ছিল, সব বিষয়গুলো একদম 71 থেকে এই পর্যন্ত সব জিনিসগুলো আমার মনে হয় এই জাতির সামনে তুলে ধরা উচিত। তো সেটা আমার বিশ্বাস যে তার বিচার প্রক্রিয়াটার মধ্য দিয়ে এই জাতি সেই ঘটনাগুলো জানবে এবং ভারতের মুখোশ আরো একবার তারেক রহমান এই জাতির সামনে প্রকাশ করবে। যারা ভাবছেন কেবল কাঁটাতারের বেড়া দিয়ে আর নদীর পানি আটকে দিয়ে বাংলাদেশকে কবজা করে ফেলা যাবে, তারা কিন্তু ভূ রাজনীতির সবচেয়ে বড় ভুল জুয়া খেলাটি খেলছেন। বাংলাদেশ কোনো নরম মাটির টুকরা নয়, এটা প্রকৃতির তৈরি একটা দুর্ভেদ্য জলমগ্ন অ্যাসিমেট্রিক ডেথ ট্র্যাপ। স্বাগত জানাচ্ছি ডিকোড উইথ ডেল এইচ খানের আজকের পর্বে। আর আজকে আমরা কোনো রোমান্টিক রূপ কথা বলতে আসিনি। আজ আমরা এমন এক নির্মম ভূ রাজনৈতিক সত্যকে ডিকোড করব যা এই স্বাধীন দেশের মানচিত্র টিকিয়ে রাখার জন্য আমাদের প্রত্যেকের জানা খুবই জরুরি। গত 2024 সালের আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ আজকে এক অভূতপূর্ব জিওপলিটিক্যাল রিসেটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের ফরেন পলিসি থেকে রিজিওনাল অ্যাপিজমেন্ট বা আঞ্চলিক তোষণনীতিকে চিরতরে ঝেড়ে ফেলতে সমর্থ হয়েছি বলেই মনে হচ্ছে। We have chosen absolute strategic autonomy, national dignity and self-reliance. কিন্তু একটা দুর্ভেদ্য আর আপোষহীন ডিফেন্স আর্কিটেকচার ছাড়া আপনার ফরেন পলিসিকে আপনি নামকা ওয়াস্তে যতই সার্বভৌম আর মর্যাদাপূর্ণ বলে ক্লেম করেন না কেন, বাস্তবে সেই ফরেন পলিসি বিষহীন সাপ কিংবা নখ দন্তবিহীন বাঘ ছাড়া আর কিছুই না। আমাদের মেইন উইকনেস হলো আমাদের নিজেদের মাইন্ডসেট। আমরা দীর্ঘদিন ধরে একটা আমলাতান্ত্রিক কনভেনশনাল মিলিটারি ইনার্শিয়া বা গতানুগতিক সামরিক জড়তার মধ্যে আটকে রাখা হয়েছে আমাদেরকে, যা সমসাময়িক হাইব্রিড যুদ্ধ কৌশলের সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের প্রধান প্রতিবেশী ভারত 3 দিক দিয়ে আমাদের ঘিরে রেখেছে এবং সীমান্ত জুড়ে তারা দিয়েছে কাঁটাতারের বেড়া। আর আমাদের দক্ষিণ পূর্বে রয়েছে আরেক অস্থির প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার। আমাদের সবচেয়ে বড় রণকৌশলগত বা সামরিক সংকট হলো সাইবেরিয়ার বরফ বা সাহারার মরুভূমির মতো বিশাল কোনো কনভেনশনাল স্ট্র্যাটেজিক ডেপথ বা ভৌগোলিক গভীরতা আমাদের নেই। আমাদের দেশটা ছোট। শত্রুদের দ্বারা আক্রান্ত হলে পিছু হটে গিয়ে যে আবার সৈন্য সমাবেশ করব, সেই সুযোগ আমাদের কিন্তু নেই। কিন্তু এ কথাও সত্য যে
সীমান্তের ওই পারে 14 লাখ সৈন্যের এক বিশাল স্ট্যান্ডিং আর্মি থাকলেও যুদ্ধ লাগলে তাদের পক্ষে এই 14 লাখের সবাইকে বাংলাদেশের বর্ডারে নিয়ে আসা অসম্ভব, কারণ তাদের এই 14 লাখের বেশিরভাগই পার্মানেন্টলি আটকে আছে চীন আর পাকিস্তান সীমান্তে। স্ট্র্যাটেজি আর গণিত যেহেতু এক জিনিস না, আর তাই তাদের এই ডুয়েল ফ্রন্ট কনস্ট্রেইনটাই হলো আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ আর পরম সুযোগ। আমাদের লক্ষ্যই হতে হবে তাদের এই সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে এমন একটা অ্যাসিমেট্রিক ডিফেন্সিভ নেটওয়ার্ক গড়ে তোলা, যা আমাদের সীমানায় যে কোনো দুঃসাহসিক অভিযান চালাতে তাদের চরমভাবে নিরুৎসাহিত করবে। 1939 সালের শীতকালীন যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজের মেকানাইজড কলাম যখন ফিনল্যান্ডের উপর আক্রমণ করে, তখন ফিনরা মুখোমুখি বড় যুদ্ধে যায়নি। তারা ব্যবহার করেছিল বিখ্যাত মট্টি ট্যাকটিক্স। তারা বরফে ঢাকা সরু রাস্তাগুলোতে সোভিয়েত ভারী ট্যাঙ্কগুলোকে আটকে দিয়ে বনের ভেতর থেকে অতর্কিত হামলা চালাতো। এরপর শত্রুর দীর্ঘ লজিস্টিক সাপ্লাই চেইনকে কেটে দিয়ে পুরো বাহিনীকে ছোট ছোট বিচ্ছিন্ন পকেটে বা মট্টি সেটাতে অবরুদ্ধ করে ধীরে ধীরে পুরো রুশ বাহিনীকে ধ্বংস করে। বাংলাদেশ কোনো উন্মুক্ত সমতল মরুভূমি না। আমাদের জট পাকানো নদীপথ, বিশাল জলাভূমি আর তীব্র মনসুন বা বর্ষাকাল, এগুলো প্রকৃতির দেওয়া এক একটা অ্যাসিমেট্রিক ফোর্স মাল্টিপ্লায়ার। তাই আমাদের প্রতিরক্ষার মূল দর্শন হতে হবে রিভারাইন মট্টি বা নদীমাতৃক মট্টি ডক্ট্রিন। আমরা আমাদের আরবান এরিয়া বা শহর এলাকা আর অসংখ্য নদীপথে শত্রুকে আটকে রাখবো। তাদের ভারী মেকানাইজড ট্যাঙ্ক আর লজিস্টিক সাপ্লাই চেইনকে বর্ষাকালের কাদা আর পানিতে অচল করে ফেলবো। যখন নদী ও কাদা শত্রুকে নিশ্চল করে দেবে, তখন আমাদের ওয়াটার অ্যাডাপ্টেড হাইলি মোবাইল স্পেশাল ইউনিটগুলো শত্রুর এক একটা কলামকে বিচ্ছিন্ন করে পকেটে বন্দি করবে এবং নদীর বুকেই তাদের সলিল সমাধি ঘটাবে। নদী তখন শত্রুর জন্য বাধা হবে না, নদী হবে আমাদের ট্যাকটিক্যাল হাইওয়ে। অনেকে হয়তো ভাববেন বঙ্গোপসাগরে আমাদের নৌবাহিনীর শক্তি তো তুলনামূলকভাবে কম, তাহলে দক্ষিণ দিকে আমাদের সুরক্ষা কিভাবে নিশ্চিত করব আমরা? এখানে আমাদের শিখতে হবে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের সাম্প্রতিক যুদ্ধগুলো থেকে। ইউক্রেনের নিজস্ব কোনো উল্লেখযোগ্য বড় যুদ্ধজাহাজ বা বড় নৌবাহিনী ছিল না, অথচ তারা রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের 1/3 ধ্বংস করে দিয়েছে। কিভাবে? উত্তর হলো সস্তা জিপিএস গাইডেড আর রিমোটলি কন্ট্রোল কামিকাজি সি ড্রোন দিয়ে। আমাদের কোটি কোটি ডলার খরচ করে বড় বড় যুদ্ধজাহাজ বা বিমান আমদানি করার প্রয়োজন নেই। বঙ্গোপসাগরের অগভীর কোস্টাল ওয়াটার্সে আমাদের স্ট্র্যাটেজি হতে হবে অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল, মানে A2AD। শত শত সাশ্রয়ী আন্ডার ওয়াটার ও সারফেস কামিকাজি ড্রোন আর মোবাইল কোস্টাল মিসাইল ব্যাটারির এক দুর্ভেদ্য দেয়াল গড়ে তুলতে হবে, যা যে কোনো বড় শত্রু বাহিনীকে আমাদের জলসীমায় প্রবেশ করতে বাধা দেবে। আধুনিক হাইব্রিড যুদ্ধক্ষেত্রে শত্রুর প্রথম টার্গেট কিন্তু ট্যাঙ্ক রেজিমেন্ট নয়। প্রথম আঘাতটি আসে পাওয়ার গ্রিড আর জ্বালানি অবকাঠামোতে। জাতীয় পাওয়ার গ্রিড ধসে পড়লে আমাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি, ড্রোন কন্ট্রোল স্টেশন এবং কমান্ড সেন্টারগুলো মুহূর্তের মধ্যে অচল হয়ে পড়বে। তাই কেবল যুদ্ধাস্ত্র নয়, আমাদের প্রয়োজন এনার্জি সভরেন্টি বা জ্বালানি সার্বভৌমত্ব। আমাদের দেশের প্রতিটি কৌশলগত সামরিক গ্যারিসন, রাডার স্টেশন, ড্রোন ম্যানুফ্যাকচারিং ল্যাব এবং কমিউনিকেশন নোডগুলোকে সেন্ট্রাল গ্রিডের উপর নির্ভরতা কমিয়ে ডিসেন্ট্রালাইজড সোলার পাওয়ার এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের আওতায় নিয়ে আসতে হবে। এটা করলে কী লাভ? এতে করে দেশের জাতীয় গ্রিড যদি সাময়িকভাবে শত্রুর সাইবার বা মিসাইল হামলায় ধসেও পড়ে, আমাদের সামরিক অবকাঠামো এবং লোকাল মাস কমিউনিকেশন নেটওয়ার্কগুলো শতভাগ সচল থাকবে। এটা কেবল এনার্জি সিকিউরিটি না, এটা আমাদের লড়াই চালিয়ে যাওয়ার লাইফলাইন। তাই একটা সুনির্দিষ্ট ও বাস্তবমুখী জাতীয় প্রতিরক্ষা কৌশল দাঁড় করাতে আমাদেরকে 3টা ধাপে এগোতে হবে, এবং এই 3টা ধাপ হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে আমরা কী করব তারই রূপরেখা। প্রথমত, অনতিবিলম্বে ড্রোন বিপ্লবের মাধ্যমে আমাদের ডক্ট্রিনাল শিফট এনশিওর করতে হবে। এই জন্য সবার আগে প্রচলিত মেগানাইজড ওয়ারফেয়ার কনসেপ্ট থেকে সরে এসে নদীমাতৃক মট্টি ডক্ট্রিন এবং মনসুন ট্র্যাপকে আমাদের প্রধান ডিফেন্স ম্যানুয়ালি অন্তর্ভুক্ত করতে হবে। সেই সাথে প্রত্যেকটা পদাতিক ব্যাটালিয়ন লেভেলে দেশীয় প্রযুক্তিতে তৈরি FPV কামিকাজি ড্রোন আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামার ইউনিট চালু করতে হবে। জার্মান মিশন কমান্ড বা ইরানি মোজাইক ডিফেন্সের মতো করে যুদ্ধের সময় সিদ্ধান্ত গ্রহণের গতি বৃদ্ধির জন্য জুনিয়র অফিসারদের যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, মধ্যমেয়াদে ফিনল্যান্ডের টোটাল ডিফেন্স মডেল ফলো করে আমাদের দেশের প্রাইভেট আইটি সেক্টর, লজিস্টিক্স এবং সাধারণ জনগণকে জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে হবে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, ড্রোন কন্ট্রোল সেন্টার ও রাডার নোডে ডিসেন্ট্রালাইজড সোলার আর ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপন করে শতভাগ পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করতে হবে। এবং দেশের যুব সমাজকে বেসিক কমব্যাট, লজিস্টিক্স, ফার্স্ট এইড আর সাইবার ডিফেন্সে শিক্ষিত করে এক সুবিশাল ইনফিনিট ন্যাশনাল রিজার্ভ গড়ে তুলতে হবে।
আর তৃতীয়ত, দীর্ঘমেয়াদে কৃষ্ণ সাগরের সফল উদাহরণ অনুসরণ করে বঙ্গোপসাগর ও রিভারাইন এলাকায় সাশ্রয়ী কামিকাজি সি ড্রোন এবং স্মার্ট মোবাইল কোস্টাল ক্রুজ মিসাইলের দুর্ভেদ্য ডিফেন্স প্রজেক্ট তৈরি করতে হবে। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় আইটি এবং মেকাট্রনিক্স গবেষকদের সাথে মিলিটারি জায়ান্ট যারা আছে তাদের জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠা করে নিজস্ব ড্রোন, জ্যামার আর এনক্রিপ্টেড কমিউনিকেশন ডিভাইস লোকালি উৎপাদন করতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে এমন একটা জাতীয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে যা যে কোনো পরাশক্তির জন্য বাংলাদেশে সামরিক আগ্রাসনের খরচকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আকাশচুম্বী করে তুলবে। এটাকেই বলে ডেটারেন্স বা নিরোধক। এছাড়া এমন প্রস্তুতি থাকলে হাইব্রিড বা সাইবার যুদ্ধ শুরু হলেও আমাদের প্রতিরক্ষা কাঠামো নিজস্ব বিদ্যুৎ আর লোকাল নেটওয়ার্কে পুরোপুরি সচল থাকবে। ফাইনালি একটা অত্যন্ত আত্মবিশ্বাসী, সুশৃঙ্খল ও প্রতিরক্ষায় অংশীদার যুব সমাজ তৈরি করব আমরা, যা অভ্যন্তরীণ আর বাহ্যিক যে কোনো সংকট মোকাবেলায় সক্ষম হবে। তাই এখনই আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, আমরা কি আমাদের বিশাল যুব শক্তিকে কেবল রেমিটেন্স পাঠানোর সস্তা মেশিন হিসেবে ভাববো, নাকি তাদের দেশের প্রতিরক্ষায় অত্যন্ত সুশৃঙ্খল ও অপ্রতিরোধ্য সিটিজেন সোলজার্স হিসেবে গড়ে তুলব? নাম্বার 2, বঙ্গোপসাগরের সার্বভৌমত্ব রক্ষার জন্য $বিলিয়ন খরচ করে ভারী ভারী যুদ্ধজাহাজ আমদানি করব, নাকি কৃষ্ণ সাগরের শিক্ষাকে কাজে লাগিয়ে সস্তা ও ঝাঁকে ঝাঁকে কামিকাজি সি ড্রোন তৈরি করব? আর নাম্বার 3, জলবায়ু পরিবর্তনের তীব্র বর্ষা আর বন্যাকে আমরা কি কেবলই প্রাকৃতিক অভিশাপ আর দুর্যোগ হিসেবেই দেখব, নাকি একে আমাদের শত্রুর জন্য সবচেয়ে বড় বিপর্যয় বা প্রাকৃতিক ডেথ ট্র্যাপে রূপান্তর করার সাহস দেখাবো? মনে রাখবেন, বাংলাদেশ কখনো নিজে থেকে অন্য কোনো দেশকে আক্রমণ করতে চায় না। অন্য দেশের জমি দখল করা বা নিজের সীমানা বাড়ানোর কোনো লোভ বা উদ্দেশ্য আমাদের কখনোই ছিল না, ভবিষ্যতেও নেই। আমরা শান্তিতে বাস করতে চাই, কিন্তু আমাদের এই শান্ত স্বভাবের আড়ালে লুকিয়ে আছে দেশের মানচিত্র রক্ষার জন্য জান প্রাণ দেওয়ার একটা কঠিন প্রতিজ্ঞা। যারা বর্ডারের উপরে বসে ভাবছেন বাংলাদেশ একটা সফট স্টেট বা নরম মাটি, কোনো এক দুর্বল মুহূর্তে এই 55,000 বর্গমাইল গ্রাস করে নেওয়া যাবে, তাদের খুব স্পষ্ট ভাষায় মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ হলো একটা ডিফেন্ডার্স প্যারাডাইস। আমাদের দেশের চারপাশের নদী, খাল, বিল, কাদা আর আবহাওয়া এমনভাবে তৈরি যে কোনো বাইরের শত্রু যদি আক্রমণ করতে আসে তবে তারা এখানকার প্রকৃতির সাথে মানিয়ে নিতে না পেরে ফেঁসে যাবে। কিন্তু আমাদের দেশের মানুষ ও সেনারা এই প্রকৃতিকে ব্যবহার করে খুব সহজেই দেশকে রক্ষা করতে পারবে। আমাদের এই উর্বর মাটি যেমন ফসল ফলায়, তেমনি আগ্রাসীদের কবর রচনা করতেও দ্বিধা করে না। আমাদের নদী, আমাদের কাদা, আমাদের তীব্র বর্ষা, আমাদের জ্বালানি রেজিলিয়েন্স আর আমাদের দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।